অয়নের ওপর তুমুল রাগ করে অগ্নিদৃষ্টিতে ওর দিকে একবার তাকিয়ে নিয়ে শ্রেয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল রাতুল। আর শ্রেয়া অয়নের এই ব্রেভ আর বোল্ড রূপটা দেখে আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে রইল। ও মনে মনে ভাবছিল, এ কি সেই কাপুরুষ আর মুখ বুজে সব সহ্য করে নেওয়া অয়ন? কিন্তু এতটা কিভাবে বদলে গেল এই ছেলেটা? শ্রীমন্তী বলেছিল অবশ্য যে অয়ন সুরভি আন্টির সাথে ঝামেলা করেছে, কিন্তু তখন আমি ব্যাপারটাতে বিশেষ আমল দিইনি। ভেবেছিলাম শ্রীমন্তী বাড়াবাড়ি করছে। আচ্ছা, অয়ন আবার সত্যি সত্যি রাতুলের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে না তো? রাতুল ওকে জব্দ করতে কি কি করতে পারে সেটা অয়ন জানেও না। কিন্তু সেদিন ওই রেস্টুরেন্টে অয়নকে ভিকি ভাইয়ের চোখে চোখ রেখে হুমকি দেওয়ার সময় থেকেই আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। ওকে দেখে যেভাবে ভিকি ভাই ভয়ে চুপসে গেছিল, কিছু তো একটা ব্যাপার আছেই, আর আমাকে সেটা জানতেই হবে। শ্রেয়া, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু হয়েছে কি? জানি না, আজকাল দেখছি তুমি বড্ড হাওয়ায় উঠতে শুরু করেছ। কিন্তু বেশি খুশি হওয়ার দরকার নেই, তোমার লাগাম আমি টেনে রাখব। তুমি কি বলতে চাইছো শ্রেয়া? পরিষ্কার করে বলো তো। কি আর বলবো, যাও ডিনার রেডি করো গিয়ে। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার বদলে বাড়ির কিছু কাজ করলে বেশি ভালো হবে। চলো হারিয়াপ, শ্রীমন্তীর আর আমার দুজনের খিদে পেয়েছে। এই বলে শ্রেয়া ওপরে উঠে গেল। অয়ন শ্রেয়ার এমন জবাব শুনে বিরক্ত হয়ে ভাবল, এই অসভ্য মেয়েটা আমাকে কি মনে করে? আমি কি ওর বাড়ির চাকর নাকি? যদি শ্রীমন্তীর খিদে পেয়েছে না শুনতাম, তাহলে শুধু এই শ্রেয়ার জন্য আমি রান্নাও করতাম না, আর ওর এত কথাও শুনতাম না। এরপর অয়ন দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। এভাবে 2-3 দিন কেটে গেল। একদিনে অয়ন, শ্রীমন্তী আর শ্রেয়া একসাথে অনেক মজা করে সময় কাটাচ্ছিল। তারা একে অপরের সঙ্গে তর্কাতর্কি যেমন করছিল, আবার আনন্দও করছিল খুব। যদিও অয়নকে সবকিছুর মধ্যে সমান তালে বাড়ির কাজকর্ম করে চলতে হচ্ছিল। এদের তিনজনের জীবন থেকে দুঃখ কষ্ট একদিন অনেক দূরে ছিল ঠিকই, কিন্তু সবার জীবন সেই সময় এরকম আনন্দে কাটছিল না। এই 3 দিনে দুশ্চিন্তায়, টেনশনে সুরভি দেবীর মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। একদিকে শ্রীমন্তীকে ফোনের পর ফোন করেও ওর দিক থেকে কোনো জবাব পাচ্ছিলেন না সুরভি দেবী। এতবার কল করা সত্ত্বেও কল ব্যাক করা তো দূর, সামান্য রিসিভটুকু করারও প্রয়োজন বোধ করছিল না শ্রীমন্তী। এদিকে টাকা আদায় করার জন্য সীমাদেবী ও তার ছেলে রতন পাকাপাকিভাবে ঘাঁটি গেড়ে ফেলেছিল ওনার বাড়িতে। সীমাদেবী শ্রীমন্তীর ঘরটা দখল করে থাকতে শুরু করেছিলেন সেখানে, আর রতন অয়নের ঘরের দখল নিয়েছিল। দিব্যি মজাতে দিন কাটছিল তাদের। সুরভি দেবীর এদেরকে নিয়ে আরও বিরক্তির কারণ ছিল এই যে পুরো 3 বেলার খাবার ওনাকে একা হাতে তৈরি করতে হচ্ছিল। বৌদি, বলছি শ্রীমন্তীর সাথে কোনো কথা হলো? কবে আসছে ওরা? আসলে দিদি, আমার শ্রীমন্তীর সাথে কথা হলো, ওরা কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে বলেছে। বৌদি, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে তুমি সত্যি কথা বলছো। সুরভি দেবী তার ননদের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। এই মহিলা কিভাবে ওনার মনের কথা জানতে পারল? সুরভি দেবীকে চুপ করে থাকতে দেখে সীমাদেবী বুঝতে পারলেন যে তাঁর অনুমানই ঠিক। সীমাদেবী এবার তাঁর বৌদিকে আলটিমেটাম দিয়ে বললেন, দেখো বৌদি, আমি জানি না তুমি কি করবে, তবে যেভাবেই হোক তুমি তোমার ওই অসভ্য মেয়েকে বাড়ি ফিরিয়ে আনো। আমি 3 দিনের মধ্যে 25 লাখ টাকা না পেলে তোমার সমস্ত গোপন কাজের কথা আর ওই মনোজ সেনগুপ্তের সাথে তোমার সম্পর্কের কথা পুরো মল্লিক পরিবারকে জানিয়ে দেব। আর হ্যাঁ, কোনোভাবেই এই ভুল ধারণায় থেকো না যে আমার কাছে কোনো প্রমাণ নেই। সীমাদেবীর এই কথা শুনে সুরভি দেবীর মুখে যেন অন্ধকার ঘনিয়ে এলো। তিনি ভাবছিলেন, কোন পাপের ফল যে তাকে ভুগতে হচ্ছে কে জানে। বৌদি, একটা কথা বলি তোমায়, আগে তুমি যা বলতে শ্রীমন্তী তাই করত, তোমার কথার এতটুকু নড়চড় করত না। কিন্তু দেখো কি দিন এলো, ওই অপদার্থ বরের জন্য নিজের বয়স্ক মাকে পর্যন্ত একা রেখে বাড়ি ছেড়ে দিতে দ্বিধা করল না ওই মেয়ে। এটা কিন্তু বলতেই হবে যে তুমি তোমার মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারোনি। এসব শুনে সুরভি দেবীর নিজের ভাগ্যের ওপরে এবং সেই সাথে ওনার অপদার্থ জামাইটার ওপরেও খুব রাগ হলো। উনি বিড়বিড় করে বললেন, অয়ন, আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। তুমি যদি শ্রীমন্তীকে আমার বিরুদ্ধে না উস্কাতে, তাহলে ও আজও আমার সব কথাই মেনে চলত।
আর ওই সীমা, এ তো একেবারে আমার মাথার ওপর চড়ে তাণ্ডব করছে। কয়েক সেকেন্ড অন্তর ওই মনোজ সেনগুপ্তের নাম নিয়ে ব্ল্যাকমেল করে চলেছে আমাকে। একবার শুধু শ্রীমন্তী ফিরুক, তারপর আমি একে একে সব ঠিক করে দেব। বৌদি, আমি না তোমার এই দুঃখ কষ্ট একেবারে সহ্য করতে পারছি না, তবে আমার কাছে একটা উপায় আছে। তুমি যদি আমার কথাটা শোনো, তবে শুধু যে শ্রীমন্তী বাড়ি ফিরে আসবে তাই নয়, সেই আবারও আগের মতো নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করতে শুরু করবে। শুধু তাই নয়, ওই অপদার্থ অয়নটাকে ও নিজেই চিরতরে বিদায় করে দেবে নিজের জীবন থেকে। আমার প্ল্যানটা যদি শোনো, তাহলে সত্যিই ওই অয়নের হাত থেকে মল্লিক পরিবার মুক্তি পেতে পারে। ননদের এই কথাটা শোনা মাত্র সুরভি দেবীর মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। তার চোখে একটু আশার আলো ফুটে উঠল। দিদি, এমনটা সত্যি হতে পারে? কিন্তু কিভাবে? তোমার মাথায় কি প্ল্যান এসেছে আমাকে বলো। অয়নের ওপর প্রতিশোধ নিতে হবে ওনাকে। নিজের এবং ওনার ছেলের প্রতিশোধ নেওয়া এখনও বাকি। তাই সীমা দেবী এমন প্ল্যান করছিলেন যাতে সুরভি দেবীর সাথে সাথে সীমা দেবীরও কাজ হবে, অর্থাৎ সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এরপর সীমা দেবী তার প্ল্যানটা সবিস্তারে সুরভি দেবীকে এক্সপ্লেন করতে শুরু করলেন। যেটা বলছি সেটা খুব একটা কঠিন কাজ নয় তোমার জন্য। তুমি এক কাজ করো, সারা শহরে রটিয়ে দাও যে অয়ন এখন থেকে আর তোমার জামাই নয়। তোমার সুন্দরী সাকসেসফুল একমাত্র মেয়ে ওর থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই ডিভোর্সের পর তুমি তোমার সুন্দরী মেয়েকে তো আর ঘরে বসিয়ে রাখতে পারো না। অবশ্যই ওর জন্য পাত্র দেখা শুরু করতে চাও, আর এটাই হবে তোমার তুরুপের তাস। সীমাদেবীর কথাগুলো শুনতে শুনতে সুরভি দেবীর চোখ জলজল করে উঠল। উনি ভুলে গেলেন কি করে যে শ্রীমন্তী সানরাইজ টাওয়ারের প্রজেক্টার হেড, আর সে কারণে শহরের সব বড় বড় রিচ ফ্যামিলিগুলো থেকে ওর জন্য সম্বন্ধ আসতে শুরু করেছিল। যদি সত্যিই এটা সম্ভব হয়, তাহলে শ্রীমন্তীর জন্য ভালো পাত্র খুঁজে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর আবার বিয়ে দেব। এতটাই ভালো পরিবারে ওর বিয়ে দেব যাদের স্টেটাস মল্লিক পরিবারের থেকেও হাই হবে, আর সেই ছেলেও হবে ওই অপদার্থ অয়নের থেকে 1000 গুণে ভালো। কিন্তু দিদি, শ্রীমন্তী তো নিজে থেকে বাড়ি ছেড়ে গেছে। ও অয়নকে সাপোর্ট করেই ডিসিশন নিয়েছে, তাহলে আমরা ওকে কি করে ফিরিয়ে আনব? তাছাড়া ও এত সহজে ডিভোর্স পেপার সাইন করার জন্য রাজি হবে না। সুরভি দেবীর এই প্রশ্ন শুনে সীমা দেবীও কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেলেন। শ্রীমন্তীর সম্মতি ছাড়া কিছু করা সম্ভব নয়, সেটা ঠিকই, কিন্তু যদি সবটা শ্রীমন্তীর অজান্তেই ঘটে যায়, তাহলে হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব। এই ভাবনাটা সীমা দেবীর মনে আসার সাথে সাথেই ওনার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি দেখা দিল। বৌদি, সব হবে। আমরা শুধু শ্রীমন্তীকে এই ব্যাপারে কিচ্ছু জানতে দেব না। যা করার আমাদেরকেই করতে হবে, আর তারপর দেখবে আমাদের সব সমস্যার সমাধান তুড়ি মেরে হয়ে যাবে। সুরভি দেবী এই কথাটা শুনে কিউরিয়াস হয়ে উঠলেন। যদি মল্লিক পরিবার থেকে অয়নকে বের করে দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সুরভি দেবী তার জন্য যা যা দরকার সব করতে প্রস্তুত। এটা কি সম্ভব দিদি? যদিও আইডিয়াটা ভালো, তাহলে এরপর আমাদের কি করতে হবে? সেই মুহূর্তে দুজনের চোখেই ছিল অয়নের প্রতি তীব্র ঘৃণা। অয়নকে বাড়ি ছাড়া করতে ও উচিত শিক্ষা দিতে ওনারা দুজনে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে চলার সিদ্ধান্ত নিলেন। সুরভি দেবীর প্রশ্নটা শুনে সীমা দেবী জোরে হেসে উঠলেন। ওনার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল। হাসি না থামিয়েই সীমা দেবী তার বৌদিকে বললেন, স্বয়ম্বর। সুরভি দেবী এবং সীমা দেবী ঠিক কি প্ল্যান করছিলেন? সত্যিই কি শ্রীমন্তীর স্বয়ম্বর হতে চলেছে? সুরভি মল্লিক নিজের অজান্তেই তাঁর মেয়ের কোনো বড় ক্ষতি করে ফেলবেন না তো? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।